নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে। তবে আজকের গল্প শুরু করার আগে সকলকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প হলো শিবরাম চক্রবর্তীর লেখা একটি ভৌতিক গল্প, গোলদিঘির ভূত। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। শুরু করা যাক আজকের নিবেদন। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ। রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো, এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর মাসিক পত্র ঘাঁটতে হতো যে বলার না। ভূত না হলেও বলতে কি সেই একটা বিভীষিকা ছিল। এইরকম কাগজপত্র ঘাঁটার কালেই একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটি প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানি স্তম্ভিত করার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই পীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এ অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লীহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হার্টের পক্ষেও। হার্ট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে না, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে তো পারে। যাই হোক, আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারোর যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। ইতি ইত্যাদি। কলকাতার বুকের উপর ভূত, একটু অভূতপূর্ব কাণ্ড বই কি। এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই এমন গালে হাত দিয়ে? আরেকজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েরই আমার এক সহযোগী, আমার মতোই আরেকজনা। এই ভূততত্ত্ব, আমি বললাম, ভূতত্ত্ব নিয়েই ভাবছিলাম। ও ভূতত্ত্ব? আজকের ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারে 3টে শহর ধসে গেছে, কত বাড়ি যে গেছে, মরেছে যে কত হাজার হাজার, ইয়াত্তা নেই তার। বাস্তবিকই এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ত্ব নয়, আমি বলছি ভূতত্ত্ব, বাঁধা দিয়ে বলতে গেলাম। একই কথা, ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই, একই সূত্রেই গাঁথা। একটার যদি আমরা কিনারা করতে পারি। আহা, তা নয়, তা নিয়ে আমি মাথা কোনোটাই ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত হচ্ছে কি না ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসত্ব থেকে আমসৎ, তেমনি ভূত থেকে ভূতত্ত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ব্যাকরণ মতেই আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সে কাগজটার অভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। দেখছি। সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি, গোলদিঘির ওই ভুতুরে ব্যাপারটার বিশেষ জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে। কাগজটা কাটবে খুব। আগে মাপ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি নে। আমি জানালাম, ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করো না তো আবার ভয় কিসের? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেই জন্যই তো, ওদের মোটেই বিশ্বাস নেই, ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করাতে এসেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি। আমি দেখলাম চিঠিতে লেখা নেই। আসল চিঠিতে আলবাদ ছিল, নইলে এ চিঠি ছাপত না।
কিন্তু সে ঠিকানা তো এই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে, আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে বসবে, আগে সব মাটি হবে। তাহলে আমার প্রতিধ্বনি হয়, একটুখানি জায়গা তো গোলদিঘি অঞ্চলটা ঘোরোগে, যাকে দেখবে একটু ভীতু ভাবিত, সশস্ত্র, পাকড়াবে অমনি মুষড়ে পড়া কি ম্রিয়মাণ কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার এই পত্রদাতা, কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উপদ্রবে উৎপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে। এমন কি শক্ত কাজ? তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতা পরস্পরই বেগার ঠেলতে, বিশেষত যার পিছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূসাৎ, চিরকালই আমার কম। ভূতত্ত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমি ভোঁ দৌড়। আমি কি পারবো? তবুও আমি গুঁই করি, পারবে হে পারবে, তুমি তুখোর ছেলে, তাই তো তোমাকে এই গুরুভার চাপাচ্ছি। আগে আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ হবে? হে হবে। অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমাকে ভাষাতেই বললাম কথাটা, তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলা কথাটা এই, এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি, দৈবতক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটার দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন, নিজের পকেটে হাতড়ে তাতড়ে খুচরো খুচরার যা মিলল আমার হাতেই সমর্পণ করলেন। এই নাও টাকা, 2-2.5 টাকা হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়ে প্রাণ ভরে। এতক্ষণে কাজটায় আমার গা লাগে, যে আগে বলে বেরিয়েও পড়ি। বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে, কলেজ স্কোয়ারের শটান। অলিগড়ি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছালাম গোলদিঘি। দিঘিটার চারকোনায় 2 চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত ভাবিত, বিচলিত, বিড়ম্বিত দেখা যায় কি না। বিকেল থেকেই মেঘলা লাগছিল আজ, এখন আবার টিপটিপ করে বৃষ্টি পড়তেও লাগলো। সন্ধে উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাসবাতিগুলো টিম টিম করে চলছে, আর আমি চক্কর মারছি কখনো গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই। কিন্তু দেখবো কি? ভালো করে তো দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো, আবার টিপ টিপ করে টপ টপ শুরু হলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? আহ, ভূত তো নয় এরা সব। আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। সেখানে যদি সম্পাদক কথিত সম্প্রীতি কফি, তো এই ভদ্রলোকের পাত্তা মেলে আমার। কফি হাউসও ফাঁকা, বাদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসেই চা খেতে চাঙ্গা হচ্ছে। কফি হাউসে হানা দেওয়ার গরজ বোধ হয় করেনি কেউই। বসলাম গিয়ে ক্যাফের এক কোণে, আর একজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধ বয়সী ভদ্রলোক। লোকটাকে কেমন যেন মুহ্যমান মনে হলো ইনি যেন ভূত দেখেছেন। অত্যন্ত কীরকম মুখখানা ভাব। তার কাছেই বসলাম তাই। বয় আসতেই 1 পেয়ালা গরম কফি আর 1 প্লেট পটেটো চিপসের হুকুম দিয়েছি। হঠাৎ কি বিশ্রী বাদলা করে বললুন তো? ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি। ভারী বিচ্ছিরি সত্যি। ভদ্রলোক সায় দিলেন। এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে, কি বলেন? কায়দা করে লোকটাকে পথে আনার প্রয়াস পাই। ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? ওরা তেমন উৎসাহ দেখাই না। কফি আর চিপস এসে পড়লো আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে, যদি পটেটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুলেন না, বললেন বয়কে আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। প্রবীণ ব্যক্তি, দেখেছেন শুনেছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই না, ভূত টুত কিছু নেই এখানে, 7 জন্মেও না। ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিম হুকুম দিলেন।
আইসক্রিম খেতে পারে বড্ড লোকটা। এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। ক্রিমি হয়ে না মারা যায় শেষটায়। আমি এক চুমুক কফি খাই আর উনি গিলাসের পর গিলাস খেলেন। প্রায় 17 গ্লাস আইসক্রিম সারলেন ভদ্রলোক। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের গল্প ওর মুখ থেকে খসাতে পারলাম না। তাকে ভূষায়িত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে যাই ততই উনি ঘাড় নাড়তে থাকেন। না না না, গোলদিঘিতে ভূত? এত গোলমালের মধ্যে ভূত কখনো তিষ্ঠতে পারে কলকাতায়? ভূত টুত যা মিলে এখানে সব ইহলোক প্রাপ্ত হয়েছে, মরে মানুষ হয়ে গেছে সব। কে যে 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূত শব্দটি ওর মুখ থেকে বার করাই গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসে মায়া কাটাতে হলো অবশেষে। ক্যাফের দরজা বন্ধ হওয়ার সময়ও হয়েছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। 15 টাকা বিল! 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি। আর 17 গ্লাস আইসক্রিম সেটাকে খেলো কফি হাউসের কর্মকর্তার শোধন। সে তো আরেকজন, জানাই তো আমি। আমরা কি কানা ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন নাকি মশাই? আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোনো লোক ছিল না কেন? এই ভদ্রলোক আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই, উঠে গেছেন কখন। কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটের সম্বল আমার মোটেই 2.5 টাকা, এই আন্দাজেই আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বাঁধায় রাখলেও এত টাকা আমি খালাস করতে আসবে না কেউ। তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেওয়ারিশ মাল থানা জমা দেওয়ারই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষাই ছিল শুধু। তার কথা না খুঁজতে খুঁজতে বেড়াটাকে কোত্থেকে একটা পাহারাওয়ালা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা কাজ করতে হয়, ব্যাপারটা আমি আরও পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি। পাহাড়লটা আমায় বাধা দিল, বলল, চালিয়ে থানে মে। থানে মে? थाने में क्या न जाबो? क्या किया? कॉफ़ी खाया, उसको दाम दिया, चुप गया, फिर थाना का है? কিন্তু কে শোনে? পাহাড়লটা আবার ঘাড় পাকড়ালো আমার, টেনে নিয়ে চলল আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মাল কোচা মেরে আমাকে সাহায্য করতে এতক্ষণে। কিন্তু আমাকে না, পাহাড়লটাকে। পাহাড়লটা আমার গলদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজন মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে আমাকে নামাতে লাগলেন। তুম লোগ ক্যা করতে বলো তো, হামকো পা ছোড় দে না। থানে মে কি আমি নিজে হেঁটে যেতে পারি নাই? আপত্তি সুরে আমি বলি, রাষ্ট্র বাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করি। তোমারা প্যার কন পকড়া? হাম তো গর্দন লিয়া, দুসরা তো কই নেই। পাহাড়লের আওয়াজ কানে আসে, কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।